সাধারণ মানুষ যে কোথাও গিয়ে বিক্ষোভ করবে, কোথাও গিয়ে বলবে আমি কষ্টে আছি, সে বলার জায়গাটা যদি এমপি থাকতো, চেয়ারম্যান থাকতো, কাউন্সিলর থাকতো, মেম্বার থাকতো, তাদেরকে গিয়ে বলতে পারতো যে ভোট দিছি আপনারা কি করবেন। অহেতুক দোষর টোষর এইসব বলে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। নাই কেউ। সাধারণ মানুষ আসলে কি চায়? সাধারণ মানুষ চায় তার নিজের নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা। এরপর চায় একটি অর্থনৈতিক নিরাপত্তা, এতটুকু যাতে করে সে তার পরিবারের সকলের জন্য অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে এবং তার বাসস্থানটি যেন বাসযোগ্য হয়। এরপর সে আশা করে স্বাস্থ্য, চিকিৎসা সেবা এবং শিক্ষা, এবং তারপরে সে কিছুটা উদ্বৃত্ত আয় করার কথা চিন্তা করে যাতে করে সে তার জীবনের কিছু স্বাদ আহ্লাদ শখ মেটাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সাধারণ মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত দুরবস্থায় আছে। আমরা এই অল্প একদিন দুদিন আগে আমরা বিশ্ব ব্যাংকের রিপোর্ট পড়েছি, যেখানে তারা সন্দেহ প্রকাশ করেছেন যে প্রায় 6 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে, এবং তারা বলেছেন যে একটা বিরাট সংখ্যক লোক এখনই দারিদ্র্য সীমার নিচে আছে। তো 6 কোটি লোক যদি নিচে নেমে যায় এবং আগের যারা আছেন তারাও থাকেন, তাহলে দেশের প্রায় অর্ধেক লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। এরকম একটি আশঙ্কা প্রকাশ করা মানে কিন্তু এটা হেলায় ফেলায় দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রথম আলোতে পড়েছি গতকাল যে দেশের অর্থনীতির অবস্থা যতই দাবি করা হোক যে অনেক ভালো আছে, কিন্তু আসলে অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাটিকে আমরা বলতে পারি এক ধরনের স্ট্যাগফ্লেশন। অর্থনীতি স্ট্যাগনেন্ট হয়ে আছে, ইনফ্লেশন অব্যাহত আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না, বিনিয়োগ বাড়ছে না, আমদানি রপ্তানি স্থবির হয়ে গিয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এরকম একটি অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক, এই জন্য যে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী তরুণ, তারা এখনো কর্মজীবনে প্রবেশ করে নাই অথবা মাত্র কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত হয়েছে। আমরা যদি 2024 সালের আন্দোলনের কথা চিন্তা করি, তাহলে দেখব ওই সময় যারা আন্দোলন করছিল তাদের মূল দাবি ছিল চাকরিতে বৈষম্যের অবসান। কেন? কারণ তারা ভাবছিল যে বৈষম্য তাদেরকে চাকরি পেতে দেবে না, তাদের চাকরির সুযোগ কমিয়ে দেবে। যেসব দেশে প্রচুর কর্মসংস্থান থাকে সেখানে কিন্তু বৈষম্য করা সম্ভব হয় না, এই কারণে যে যতটুকু চাহিদা ততটুকু চাকরি আছে, আপনি এক জায়গায় চাকরি না পেলে আরেক জায়গায় চাকরি পাবেন। ফলে উন্নত বিশ্বে কিন্তু আসলে 1-2% বেকারত্বকেই তারা অনেক বড় করে দেখে, যে দেশের 2% লোক বেকার, 3% কর্মক্ষম জনতা বেকার, এটা তাদের কাছে অনেক কিছু। কিন্তু আপনি যদি ঢাকা শহরে দেখেন, প্রতিটি পাঠাওয়ের যে চালক এরা আসলে বেকার। এদের মোটরসাইকেলে করে সারাদিন এই কাজ করার কথা না। আমরা যদি অন্য জায়গায় বেকার জন্য তারা এই কাজটা করছে। হ্যাঁ, এবং স্বাস্থ্যগতভাবে চিন্তা করলে মোটরসাইকেল কিন্তু একটা কমিউটিং যানবাহন। মোটরসাইকেল করে আপনি অফিসে যাবেন, অফিস থেকে বাসায় আসবেন, অথবা মোটরসাইকেলে করে আপনি একটু বেড়াতে যাবেন, ওইখান থেকে বাসায় আসবেন। সারাদিন মোটরসাইকেল চালাবেন, এই জন্য মোটরসাইকেল তৈরি হয় না। কিন্তু এই যে দুই পাশে দিয়ে সারাদিন এইভাবে বসে যে তারা মোটরসাইকেল চালাচ্ছেন, এই কারণে তাদের কোমর ক্ষতিগ্রস্ত হচ্ছে, পা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি অনেক পুরুষ সারাদিন এই প্যান্ট পরা অবস্থায় থাকার কারণে তাদের যে যৌন জীবন ব্যাহত হচ্ছে, এবং এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এবং তারা যে সারাদিন রাস্তায় বসে আছেন রোদের মধ্যে, এই পরিমাণ রোদে তো আমাদের থাকার কথা না। সারাদিন হেলমেট পরে আছেন, সারাদিন তো হেলমেট পরে থাকার কথা না। তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে আসলে বেকারত্বের নমুনা। আপনি যত লোককে দেখবেন পাঠাও চালাচ্ছেন, ওনারা আসলে শখ করে আপনি অনেক দিকেই বলেছেন। এবং আরেকটা জায়গায় যান, রিক্সা যারা চালাচ্ছেন, রিক্সা চিরকালের বেকারত্বের চেহারা। রিক্সা কেউ শখ করে চালায় না। এখন মোটর লাগিয়ে দিয়েছে রিক্সাতে, এজন্য ভাবার কারণ নাই যে রিক্সা চালকের পেশাটা তারা খুব আনন্দের সঙ্গে বেছে নিয়েছে। ফলে এইটা দেখেন, একটা বেকারত্ব সবসময় বাংলাদেশে আছে। এক ধরনের কাজ আছে যেটা দিয়ে আমরা বেকারত্বকে ঢেকে রাখি, কিন্তু এর বাইরে নতুন বিনিয়োগ হয়নি বলে নতুন চাকরি তৈরি হচ্ছে না। সরকারি এখন সবচেয়ে বড় এমপ্লয়ার, এবং সেই সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরি, সেটা 2 বছর 3 বছর একবার হয়, কমপ্লিট হয়। এখন যেটা দিয়ে আপনি মাঝে একটু বলেছেন যে তো দেশে চাকরি নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই, বেসরকারি খাতে ঋণ প্রবাহ 20 বছরের মধ্যে সর্বনিম্ন। গত 20 বছরে এত কম ঋণ ব্যাংকগুলি সাধারণ মানুষকে দেয় নাই। এর মানে হচ্ছে মানুষ ঋণ নিচ্ছে না অথবা ঋণ নিতে পারছে না, শোধ করতে পারবে বলে ভাবছে না। ছোট ব্যবসাগুলি ঋণ নেওয়া বন্ধ করে দিয়েছে। কেন? হয় ছোট ব্যবসা মরে গিয়েছে, অথবা ছোট ব্যবসা এত ছোট হয়ে গিয়েছে
যে সে ঋণ নেওয়ার কথা অনেক চিন্তা দিকে করতে মানে পারছে না। হতাশার চিত্র আছে। আপনি যে দুইটা তো বিষয় বললেন, এই যে একটা জিনিসগুলি বললাম, জি। এই ফাঁকে যেটি আমার কাছে সবচেয়ে দুঃখজনক মনে হয়, হুম, এর মধ্যে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন কি জানেন? উদ্যোক্তা হও। হুম, উদ্যোক্তা তো আপনি হবেন। কিভাবে হবেন? প্রথম একটা বিনিয়োগ দরকার। বিনিয়োগ দরকার। সেই হুম, বিনিয়োগ আপনি কি করে পাবেন? আপনার তো ঋণের প্রোফাইলই তৈরি হয় নাই। হুম, তাহলে কি আপনি ক্ষুদ্র ঋণ নিতে যাবেন? ক্ষুদ্র ঋণের যে পরিমাণ সেটা দিয়ে আবার ছোট ব্যবসা করা যায় না। ক্ষুদ্র ঋণ মূলত কৃষি ব্যবসা বা ছোট্ট মুদির হুম, দোকান এরা নিলে পরে চলে। কিন্তু প্রকৃত অর্থে যেটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তারা কিন্তু ক্ষুদ্র ঋণে চলে না। ফলে এমন একটা অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে যেটা আমরা কখনো ভাবি নাই। এইজন্য যে একটা সরকার এসেছে যেই সরকারে অর্থনীতিবিদ আছেন সেই লেভেলের, হুম, কয়েকজন। হুম, আইনবিদ আছেন সেই লেভেলের, হুম, শিক্ষাবিদ আছেন সেই লেভেলের, পরিবেশবিদ আছেন সেই লেভেলের। হুম, মানে এরা সব বিখ্যাত, বিখ্যাত পুরস্কার প্রাপ্ত। খুবই। আবার কিছু লোক বিদেশ থেকে এসেছেন এরাও মানে সেই রকম। তাহলে আমাদের অবস্থা এরকম কেন? হ্যাঁ, কিন্তু কোনো জবাবদিহি নাই। ফলে সাধারণ মানুষ যে কোথাও গিয়ে বিক্ষোভ করবে, কোথাও গিয়ে বলবে আমি কষ্টে আছি, সে বলার জায়গাটা নাই। যদি এমপি থাকতো, চেয়ারম্যান থাকতো, কাউন্সিলর থাকতো, হুম, মেম্বার থাকতো, তাদেরকে গিয়ে বলতে পারত যে ভোট দিছি আপনারা কি করলেন? এখন সেই বলার লোকগুলা নাই কারণ স্থানীয় সরকার নাই। অহেতুক দোসর-টোসর এইসব বলে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। নাই কেউ। তাহলে মানে আমি আপনার কথাটাকে যদি সামারি করি তাহলে সব জায়গায় এক ধরনের হতাশার চিত্র আছে এবং সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক দিক থেকে, মানুষের জীবনযাপনের জায়গা থেকে। সেটি আমি জানতে চেয়েছিলাম। আমি একটু অন্য দিকে যেতে চাই। দ্রব্যমূল্য কিন্তু অনেক বেড়ে গিয়েছে। অনেক শীতের সবজি হ্যাঁ, আপনি দেখবেন যে এখন শীতের সবজির সময়। অনেক দাম ধরা-ছোঁয়ার হুম, বাইরে। হুম। মানুষ কিনছে তারপরেও মানে কষ্ট করে কিনছে। কষ্ট করে কিনছে। মানে মানে দুটো ফুলকপি খেতেও একটা খাচ্ছে। হুম, সবাই চাপের মধ্যে আছে। আমরা একটু অন্যদিকে যেতে চাই। আজকেরই দুটো ইনসিডেন্ট এবং দুটো বক্তব্য, দুটো ঘটনা আমি সামনে আনতে চাই। একই দিনের দুটি বক্তব্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ এর একটা অনুষ্ঠান ছিল। সেখানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নারীরা আগের চেয়ে চলাফেরা এবং আমি তার বক্তব্য সরাসরি কোট করে পড়ছি, আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তা কল্পনা করা যায় না। এটা হচ্ছে তার বক্তব্য। ঠিক একই দিন আরেকটি আ সভায় জামাতের আমির শফিকুর রহমান তিনি বলছেন যে জামাত ক্ষমতায় এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এমন কথা বলে ভয় দেখানো হচ্ছে। জামাত ক্ষমতায় গেলে কাউকেই জোর করবে না, অন্তত বোরকা পড়ার ক্ষেত্রে। এই ধরনের। এবং তারপরে উনি আরো বক্তব্য রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সময়টাতে আমরা যে বাস্তবতা দেখছি, সংবাদপত্রের যে বাস্তবতা দেখেছি, তাতে আ এই সময়ে এসে জামাত এই বক্তব্যটা আসলে কি নির্বাচনের আগের কৌশলী কোনো বক্তব্য বলে মনে হয়? নাকি তারা আসলে মিন করে বলছে, আপনি আস্থা রাখতে পারেন? বাংলাদেশের রাজনীতির যে ধারা, যে গতি প্রকৃতি তাতে আমরা দেখেছি রাজনীতিবিদরা অনেক কথা নির্বাচনের আগে বলেন। নির্বাচনের পরে সেটা রাখেন না। আর যদি জামাত ইসলামের কথা বলেন, দলটি আগের চাইতে আরো ক্ষমতাশালী হয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু তাদের এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে এক ধরনের স্ববিরোধিতা তৈরি হয়েছে। তারা একদিকে বলছে যে তারা খুবই ধর্মীয়ভাবে আ মানে রুজু থেকে হুম, তারা চলবে। হুম, ধর্মীয় এক ধরনের শাসন প্রতিষ্ঠা করবে। আরেকদিকে বলছে যে কাউকে বাধ্য করবে না হিজাব হুম। পড়তে। তো আমরা তো এটা দেখার জন্য ভোট দিয়ে তাদেরকে আনতে হবে। হ্যাঁ, না আনা পর্যন্ত এই কথা সত্যই থাকবে। হ্যাঁ। কেননা ক্ষমতাও পায় নাই বুঝতেও পারছি না। কিন্তু তাদের দল যারা করেন, হুম। সেখানে কি কেউ চাইলে স্বেচ্ছায় বোরকা বিসর্জন দিতে পারেন কিনা? এই প্রশ্নটা তাদেরকে বা করতে হবে। তাদের পরিবারের। বা তাদের পরিবারের মানে হুম, তাদের দলীয় সদস্য যারা, হুম। তারা কি স্বেচ্ছায় কেউ এরকম হিজাব পরা বা না পরায় অ্যালাউড? আচ্ছা। এইটা আমাদেরকে প্রশ্ন করতে হবে।